দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিনন্দন জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তাতে পুতিন বলেন, রাশিয়া বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনা ধারণ করে আসছে। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুতিন। অভিনন্দন পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় মন্ত্রী প্রতিমন্ত্রীদের। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বোচ্চটা দেয়া হবে। তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, তথ্য নিয়ে যে গুজব ছড়ানো হয় সেটা রোধে কাজ করবেন তিনি। তারা বলেন, সরকারের উন্নয়নের ধারা রক্ষা করা হবে। আওয়ামী লীগের টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর এবার নতুন প্রস্তুতি দেশকে আরও এগিয়ে নেবার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী জানালেন, শেখ হাসিনা যে দায়িত্ব তাকে দিয়েছেন তা পালনে সাধ্যমতো চেষ্টা করবেন তিনি। দপ্তরে বসেই শুরুতে ঠিক করবেন কর্মপরিকল্পনা। এই দায়িত্ব তো পেলাম মাত্র, অফিসে বসি, চিন্তা ভাবনা করি। ইনশাল্লাহ সপ্তাহখানেকের ভিতরে আমি আপনাদেরকে আমার বিষয়াদি নিয়ে কথা বলতে পারবো। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী এইটা প্রতিপালন করার জন্য। তথ্য মন্ত্রণালয় থেকে এবার পররাষ্ট্রের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বেশ প্রত্যয়ী ডক্টর হাসান মাহমুদ। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চ্যালেঞ্জ তার হাতে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আস্থা রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবেলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করব। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছি। ঢাকা 17 আসনে পরপর দুবার নৌকার বিজয় এনে দেয়া অধ্যাপক মোহাম্মদ আরাফাত এখন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আগামী 5 বছর তার চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য বন্ধ করা। তথ্যের অবাধ প্রবাহ, মত প্রকাশের স্বাধীনতা, এগুলোর সাথে সাথে গুজব, তথ্য বিকৃতি, এগুলোর যে কুপ্রভাব সমাজে পড়ে এবং রাজনীতির উপর পড়ে, সেগুলো মোকাবেলা করা। একই সাথে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা এবং একই সাথে তথ্যের অবাধ প্রবাহ রাখা। স্টিয়ারিং হাতে দেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সর্বোচ্চটাই দেবেন নবীন প্রবীণ এই জনপ্রতিনিধিরা, প্রত্যাশা সবার। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের ওপর দমন, নিপীড়ন এবং সহিংসতার একটি অবাধ এবং সুষ্ঠু ভোটের অঙ্গীকার ক্ষুণ্ণ করেছে। বৃহস্পতিবার 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। HRW বলছে, নির্বাচনের আগে বিরোধীদের 8,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অনেককেই বেআইনিভাবে আটকে রেখে নিখোঁজ দাবি করেছে পুলিশ, এমনটি অভিযোগ তাদের। এমন নিপীড়নে সুষ্ঠু তদন্তের উপর জোর দিতে বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতার অভাব দুর্নীতিকে আরও উস্কে দিচ্ছে, এমনটাও দাবি তাদের। এছাড়া প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে সাংবাদিকদের দমন, নিপীড়নের অভিযোগও করা হয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। ওমানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন 4 স্টার হোটেল রয়্যাল প্লাজা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এতে অংশ নেন স্থানীয়রা। বলা হচ্ছে, দেশটিতে এটি বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় আবাসিক হোটেল। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। ওমানে বসবাস অন্তত 8 লাখ বাংলাদেশির। দেশটিতে চাকরির পাশাপাশি ব্যবসা খাতেও ব্যাপক সফলতা পাচ্ছেন তারা। ওমানে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশি আল বারাকা গ্রুপ এবার চালু করলো 4 স্টার হোটেল রয়্যাল প্লাজা। দুকুম শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হোটেলটির। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওমানের ওয়াস্তা এলাকার গভর্নর। বাংলাদেশিরা অনেক পরিশ্রমী, কর্মঠ। তারা ওমানের প্রতিটি সেক্টরে সমানতালে অবদান রেখে চলেছে। তাদের সাফল্য ঈর্ষণীয়। ভবিষ্যতে তাদের আরও সফলতা কামনা করছি।
উদ্বোধনী আয়োজনে অংশ নেন অনেক বাংলাদেশি ব্যবসায়ীও। আমরা আশা করব, অবশ্যই আমরা চাইব মন থেকে যে এই ব্যবসা প্রতিষ্ঠান এটা চলুক এবং দ্রুত আবু ইউসুফ ভাই আরও সামনে এগিয়ে যান, ওনার ব্যবসার আরও প্রসার হোক। আমার মনে হয় যে বাংলাদেশ কমিউনিটির এ ধরনের সুন্দর এবং তারকা মানের হোটেল এটা ইতিপূর্ব হয় নাই। প্রতিষ্ঠানের সফলতায় প্রবাসীদের সহায়তা কামনা করেন কর্ণধার আবু ইউসুফ। আমার সমস্ত বাংলাদেশি ভাইদেরকে বলবো, এই প্রতিষ্ঠান আমার না, এই প্রতিষ্ঠান সকল বাংলাদেশিদের। আপনারা সবাই এসে এই প্রতিষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করবেন, এটাই আমার আশা। আয়োজনে বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয় স্পন্সর ইউনিস বি হামিস আল বিরাজদি সহ স্থানীয় নাগরিকরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাতারের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের শহর উখিরে মোটরসাইকেল এবং মিনি বাসের সংঘর্ষে হয় এই দুর্ঘটনা। নিহত বাংলাদেশির নাম সবুজ সর্দার। তার বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে। ৩১ বছর বয়সী সবুজ কাতারে মোটরসাইকেলের খাবার ডেলিভারির কাজ করতেন। তার ৮ বছর বয়সী এক মেয়ে এবং ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ নিহতের পরিবার। সবুজের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সৌদি আরবের রিয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে হয় এই সভা। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও দূতাবাসের কর্মকর্তারা এই ফুলেল শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের কার্যালয় প্রধান এবং কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেন সভা সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটওয়ারি। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। স্পেনে প্রবাসীদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার লতিফিয়া ফুলতলি জামে মসজিদে হয় এই ইসালে সাওয়াব মাহফিল। এতে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম এবং খতিব মুফতি মাওলানা আব্দুল জলিল এবং সঞ্চালনা করেন মসজিদ কমিটি পরিচালনার সাধারণ সম্পাদক সদরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে লেখক ও গবেষক মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আবুল কালাম, খোকন উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুস শহীদ সহ আরও অনেকে। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মাহফিল। কৃত্রিম বুদ্ধিমত্তার একচ্ছত্র আধিপত্য ছিল এবারের প্রযুক্তি মেলা CES-এ। লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক শোর প্রতিটি পণ্যেই AI-এর প্রভাব। এছাড়া টিভি বা অত্যাধুনিক গ্যাজেটে ছিল নতুনত্ব, স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট স্ক্রিন। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ধারণা যখন গুরুত্ব পাচ্ছে, সে সময়ে পিছিয়ে নেই প্রযুক্তির খাত। বাড়িঘরে ব্যবহৃত লজিস্টিক সিস্টেমে আনা হলো নজর কাড়া পাওয়ার সেভিং অপশন। আদুরে এই রোবটের নাম মিরোকাই। স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন করলেই ঝটপট দিয়ে দিবে উত্তর। কয়েক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবটটি তৈরি করেছে ফ্রান্সের টেক কোম্পানি এনচান্টেড টুলস। আমরা মূলত একটি চরিত্র তৈরি করতে চেয়েছি যাকে মানুষ কেবল রোবট হিসেবে চিনবে না। মিরোকাইকে তৈরি করতে একাধিক AI ব্যবহার করা হয়েছে। লাস ভেগাস কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় প্রদর্শিত হচ্ছে ব্যতিক্রমী সব ডিভাইস। এর বড় একটি অংশই তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। ড্রোনস প্লাস ও চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি প্রদর্শন করেছে তাদের নতুন মডেলের 3টি রোবট, যা দেখতে অনেকটাই কুকুরের মতো। ছোট এই রোবটগুলো ভবন নির্মাণের কাজে সহায়তা করতে সক্ষম বলে জানায় প্রতিষ্ঠানটি। কনস্ট্রাকশন সাইট সহ বিভিন্ন ভারী কাজ করতে পারবে এই প্রযুক্তি, যে কাজগুলো এখন মানুষই করছে। এতে ব্যাক পেইন, জয়েন্টে ব্যথা সহ নানা শারীরিক সমস্যা দেখা দেয় শ্রমিকদের। ঠিকভাবে এই প্রযুক্তি কাজে লাগাতে পারলে জীবন অনেক সহজ হয়ে যাবে। 8K রেজুলেশনের টিভি নিয়ে হাজির হয়েছে স্যামসাং, সনি, LG, তোশিবা ও শার্প। অংশ নিয়েছে 11টি গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। প্রদর্শিত হয়েছে পালভিলিবা মডেলের 3 চাকার উড়ন্ত গাড়ি। বড় বড় টেক জায়ান্টদের পাশাপাশি 400 প্রদর্শক ও 1200 স্টার্টআপ প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। 4 দিন ব্যাপী এই মেলা শুরু হয় 9 জানুয়ারি। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।
শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। মধ্য আটলান্টিক সৃষ্ট ঝড়টিতে তাণ্ডবে পূর্ব উপকূলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। নিউ হ্যাম্পশায়ার ওহাইওতে প্লাবিত একাধিক শহর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায় পানির তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর, নিমজ্জিত যানবাহন, হাসপাতাল এবং অফিস। বন্ধ রাজ্যগুলোর এয়ারপোর্ট, অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তর ক্যারোলাইনা থেকে মেইনের প্রায় 3 লাখ বাড়িঘর। নিরাপদ স্থানে সরানো হচ্ছে অঞ্চলটির বাসিন্দাদের। শঙ্কা নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও আঘাত হানবে ঝড়টি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায় সে সময় ঘন্টায় 80 কিলোমিটার থাকবে গতিবেগ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় 40 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। গত অক্টোবর এবং নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের 3টি ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে এই বড় অঙ্কের জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের মিশন শুরু হয় মালেতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে। 12 অক্টোবর প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত দলগুলোর শাস্তির বিবরণে ছিল বাংলাদেশের এই ম্যাচ। সেখানে বলা হয়েছে শৃঙ্খলা ভেঙেছেন 6 জন খেলোয়াড়। ফিফার শৃঙ্খলা বিধির 14 নম্বর ধারা ভাঙায় এই ম্যাচে প্রায় 6,43,000 টাকা জরিমানা করা হয়েছে বাফুফেকে। 5 দিন পর 17 অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে 2-1 গোলে জয় পায় রাকিব মোরসালিনরা। এই ম্যাচে ভঙ্গ হয় সিকিউরিটি রুল। পাশাপাশি জয়ের আনন্দে আবেগ আপ্লুত হয়ে মাঠে ঢুকে পড়ে ফুটবল প্রেমীরা। এই ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানা হয়েছে 18,02,000 টাকা। 17 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে 21 নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। মোরসালিনের দুর্দান্ত গোলে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। এই ম্যাচেও নিরাপত্তা বিধি ভাঙা এবং গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে জরিমানা করা হয়েছে প্রায় 14,48,000 টাকা। সব মিলে গেল বছরের অক্টোবর নভেম্বরে বাংলাদেশের মাঠের দারুণ পারফরমেন্সে কিছুটা কালিমা লেপন করেছে ফুটবলারদের উদ্দাম উদযাপন আর দর্শকদের বাঁধনহারা উচ্ছ্বাস। 2026 বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো পর্যালোচনা করেই এই শাস্তির তালিকা প্রকাশ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।